ধরুন অনেক বছর আগে আপনি এমন এক জীবনের সাথে জড়িত ছিলেন যেটার ব্যাপারে বর্তমানে কেউ জানুক সেটা আপনি চান না, আর সব কিছু বদলে ফেলে নতুনভাবে শুরু করেছেন। কিন্তু সমস্যা হচ্ছে অতীত কখনো পুরোপুরি হারিয়ে যায় না, আর একদিন হঠাৎ সেই পুরনো মানুষটাই আবার আপনার সামনে এসে দাঁড়ায়। তখন আর লুকানোর জায়গা থাকে না, এখন সিদ্ধান্ত নিতে হবে, পালাবেন নাকি দাঁড়াবেন। আজকের গল্পটা ঠিক এইরকম একটি পরিস্থিতি নিয়ে, একজন নারী, তার পুরনো সত্তা, আর এমন এক হিসাব যেটা এখনো বাকি আছে। আর সেই গল্প জানতে আজকে আমরা দেখতে চলেছি দ্য ব্লাফ মুভির পুরো এক্সপ্লানেশন। মুভির কাহিনীটি শুরু হয় 1846 সালে। আমরা একটি সামুদ্রিক জাহাজকে দেখতে পাই, কিন্তু তখনই একটি জাহাজের পেছনে একটি বড় পাইরেটের শিপ চলে আসে, মানে একটি সামুদ্রিক ডাকাতের দলের জাহাজ। এবং সেই দলটা সেই ছোট্ট জাহাজের ওপর আক্রমণ করা শুরু করে, আর প্রায় তারা সব মানুষদেরকেই মেরে ফেলে। এই পাইরেটদের একটি ক্যাপ্টেন রয়েছে যার নাম কোনার। হ্যাঁ, এটা সেই কোনার যাকে দ্য বয়েজে দেখানো হয়েছিল। কোনার এই ছোট্ট জাহাজের ক্যাপ্টেনকে ধরে ফেলে, যার নাম বর্ডন। এখানে কোনার তাকে বলে যে তোর জাহাজে আমি আমার সোনার বিস্কুট পেয়েছি, সত্যি করে বল আমার সোনার বিস্কুটগুলো কোথায়। ভালোই ভালোই আমার সোনার বিস্কুটগুলো কোথায় এটা বলে দে, নাহলে তোর জাহাজে যতজন মানুষ আছে সবাইকে আমি মেরে ফেলবো। কিন্তু বর্ডন তাকে কিছুই বলে না। তখনই কিছু কাগজ পড়ে তারা বুঝতে পারে এই নৌকাটা ব্র্যাক নামের একটি আইল্যান্ডের দিক থেকে এসেছে, এবং তারা ধারণা করে যে তাদের সোনা ওই দ্বীপেই রয়েছে। তো এই সামুদ্রিক ডাকাত দলেরা বর্ডনকে সাথে নিয়ে ওই দ্বীপের দিকে রওনা হয়। এরপর দৃশ্যটি চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি আইল্যান্ড দেখতে পাই। এই আইল্যান্ডের নাম হচ্ছে ব্রক, আর এই আইল্যান্ডে কিছু মানুষ বসবাস করে, এবং এদের মধ্যে একজনের নাম হচ্ছে ম্যারি। আগে জাহাজে যে লোকটিকে তারা ধরেছিল সে ব্রক হচ্ছে এই ম্যারির হাজবেন্ড, আর সে সমুদ্রের দিকে দূরবীনের মাধ্যমে দেখে যে তার স্বামী এখনো কেন আসেনি, কারণ তার যাওয়া 6 দিন হয়ে গেছে, এবং এই কারণে চার্চের ভিতরেও তার জন্য সবাই প্রার্থনা করে। বর্ডনের একটি নিজের বোনও আছে যার নাম এলিজাবেথ, যে নিজের ঘরেই থাকে, এবং তার সাথে দেখা করার জন্য তার বয়ফ্রেন্ড আসে। এলিজাবেথকে সে নিজের সাথে পালানোর কথা বলে, এবং এলিজাবেথও সেই প্রস্তাবে রাজি হয়ে যায়, কারণ এলিজাবেথ তাকে অনেক ভালোবাসে। কিন্তু যখনই ম্যারি নিজের বাসার দিকে আসে তখন সে দেখে বুঝতে পারে যে তার বাসাতে অন্য কেউ ঢুকেছিল, আর সে তার নিজের বাড়িতে তাড়াতাড়ি ঢুকে যায়। আমরা এখানে জানতে পারি যে ম্যারির নিজের একটি মেয়ে রয়েছে যার নাম আইজ্যাক। তার কিছু শারীরিক সমস্যা থাকায় সে হাঁটতে পারে না, এবং আমরা দেখতে পাই এলিজাবেথের বয়ফ্রেন্ড আসলে ক্রোল স্পেসে লুকিয়ে গেছিল। কিন্তু ম্যারি অনেক চালাক ছিল, আর সে বুঝে গেছিল যে তার বয়ফ্রেন্ড এখানে এসেছিল, কিন্তু তাও সে এলিজাবেথকে কিছু বলে না। আর যখন রাত হয় তখন এলিজাবেথ চুপ করে সেখান থেকে বেরিয়ে যায়, কারণ সে তার বয়ফ্রেন্ডের সাথে পালাতে যাচ্ছিল। এবং এই বাড়ির মধ্যে এখন শুধু ম্যারি আর তার মেয়ে রয়েছে। রাত্রে ম্যারির ঘুম ভেঙে যায় এবং তার মনে হয় যে তার বাসায় কেউ আসছে। এখানে আমরা বুঝতে পারি যে সেই সমুদ্র ডাকাতের কয়েকজন লোক ম্যারির বাসায় চলে এসেছে। ম্যারি তাড়াতাড়ি তার মেয়েকে নিয়ে লুকিয়ে দেয় এবং তাকে বলে যে কোনো ধরনের আওয়াজ না করতে, এবং ম্যারি বন্দুক নিয়ে প্রস্তুত থাকে তাদেরকে মারার জন্য। আর যখনই সেই ডাকাত দলের মধ্যে একজন দরজা ভেঙে তার সামনে আসে তখন ম্যারি তাকে গুলি করে দেয়। কিন্তু সেখানে 3জন মানুষ ছিল, আর ম্যারিকে তারা ধরে নেয়। আর ম্যারি তাও সেই 3জনের সাথে মারামারি করা শুরু করে, কিন্তু তারা 3টা পুরুষ আর সে একাই নারী, তাই তারা ম্যারিকে অনেক বাজেভাবে মারতে থাকে। ডাকাত দলেরা ম্যারিকে বলে যে তুমি যদি মরতে চাও তাহলে আমাদের সাথে এইরকম ভাবে মারামারি করতে থাকো, আর তুমি যদি বাঁচতে চাও তাহলে সুন্দরভাবে বলে দাও সেই সোনাগুলো কোথায় আছে, কারণ আমরা জানি যে সেই সোনাগুলো তোমার কাছেই আছে, আর আমরা তোমার হাজবেন্ড বর্ডেনকেও ধরে নিয়েছি। কিন্তু ম্যারি তাও তাদেরকে সোনার ব্যাপারে বলে না, আর ম্যারি সেই 3জনের সাথে আবার ফাইট করা শুরু করে। এই ফাইটের মাঝখানে ডাকাত দলেরা জানতে পারে যে ম্যারির একটি বাচ্চাও রয়েছে এবং সে নিচে লুকিয়ে আছে, এবং তারা সেই বাচ্চাকে খুঁজতে থাকে। তখন ম্যারি রেগে যায়, আর ম্যারি চাকুর মাধ্যমে সেই ডাকাত দলের একজনকে অনেক বাজেভাবে আঘাত করে। কিন্তু পরের মুহূর্তে দেখা যায় যে সেই ডাকাত দলেরা ম্যারির গলাতে ফাঁস বেঁধে দিয়েছে, কিন্তু ম্যারি যে কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নেয়, এবং তারপর সেই ডাকাত দলের মধ্যে 2জনকে সে তখনই মেরে ফেলে, আর তারপর সে তার মেয়েকে বাইরে বের করে আনে। এরপর সিন পরিবর্তন হয় এবং আমরা বাইরে দেখতে পাই যে গ্রামের মানুষ অনেক খুশিতে আছে,
গ্রামের ছোট ছোট বাচ্চারা দ্বীপে খেলা করছে, কিন্তু তারা হঠাৎ দূরবীনে তারা একটা জাহাজ দেখতে পায় এবং সেই জাহাজ দেখে তারা বুঝে যায় যে এটা ডাকাত দলদের জাহাজ। আর এই কারণে গ্রামের সব মানুষ ভয় পেয়ে যায় এবং তারা সবাই চার্চে লুকিয়ে পড়ে। এই গ্রামবাসীদের মধ্যে গ্রাম প্রধান ডাকাত দলের সর্দার কর্নারের সাথে কথা বলতে আসে এবং সে কর্নারকে বলে যে আমি জানি তুমি ডাকাত দলের প্রধান, কিন্তু প্লিজ আমাদের এই গ্রাম থেকে তুমি চলে যাও, আমাদের গ্রামে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। কিন্তু কর্নার তাকে বলে যে যেটা আমার সেটা আমি নিয়ে যাব, আর আমার সোনা আমাকে ফিরিয়ে দাও। আর এরপর সামুদ্রিক ডাকাতরা এই গ্রামবাসীদের ওপর আক্রমণ করা শুরু করে এবং তারা অনেকগুলো গ্রামবাসীদেরকে মেরে ফেলে। এরপর সিন পরিবর্তন হয় এবং আমরা এলিজাবেথকে দেখতে পাই, যে কিনা তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল, কিন্তু সে এসে দেখতে পায় যে তার বয়ফ্রেন্ডকে কেউ অনেক নৃশংসভাবে মেরে ফেলেছে। এবং এটা দেখার পর সে তার গ্রামে ফিরে যায় এবং গ্রামে আসার পর সে দেখতে পারে যে এই গ্রামের ডাকাত দলরা আক্রমণ করেছে। আর ডাকাত দলকে দেখে সে এক জায়গাতে লুকিয়ে পড়ে। এরপর কর্নার সে গ্রাম প্রধানকে বলে যে আমি জানি তোমার গ্রামের বেশিরভাগ মানুষের চার্চের মধ্যে লুকিয়ে আছে এবং তুমি যদি আমাকে সত্যি কথা না বলো তাহলে আমি সেই চার্চে আগুন লাগিয়ে দেব। যখন কর্নারের কথায় গ্রাম প্রধান কোনো সাড়া দেয় না, তখন কর্নার সেই গ্রাম প্রধানকে তোপের সামনে নিয়ে আসে এবং সেটা ফায়ার করে তাকে ওইখানেই মেরে ফেলে। তারপর কর্নার তার পুরো দল নিয়ে ওয়ার্ডেনের বাসায় এগিয়ে যায়। সেখানে সে দেখে যে দুইজন লোককে সে আগে পাঠিয়েছিল সেই দুইজন লোককে কেউ এখানে মেরে ফেলেছে এবং আমরা ম্যারিকে দেখতে পাই সে তার মেয়েকে আর একজন পাদ্রীকে নিয়ে জঙ্গলের ওপরের দিকে চলে যাচ্ছে। ম্যারি মনে করে যে পাহাড়ের ওপর একমাত্র জায়গা যেখানে সে সুরক্ষিত থাকতে পারবে, কিন্তু কর্নার এদিকে প্রচুর চালাক। সে বালুর দিকে তাকিয়ে দেখে যে দুইটি চাকার মতো জিনিস জঙ্গলের ভেতরের দিকে এগিয়ে যাচ্ছে এবং সে বুঝতে পারে যে ম্যারি সেইখানে লুকিয়ে আছে। এরপর সে ও তার লোকগুলো জঙ্গলের দিকে এগিয়ে যায়। আর ওইদিকে এলিজাবেথ সেও একদম একাই পড়ে গেছে। সে যখন ফসলের মাঝখান দিয়ে দৌড়িয়ে যাচ্ছিল তখন সে ম্যারির দেখা পেয়ে যায় এবং ম্যারি তাকে বলে যে আমরা এখানে পুরোপুরি ফেঁসে গেছি, আমাদেরকে পাহাড়ের ওপরের দিকে যেতে হবে। আর সেই কারণে ম্যারি তার পুরো ফ্যামিলিকে নিয়ে পাহাড়ের দিকে এগিয়ে চলে যায়। আর একজন চার্চের পাদ্রী সেও তাদের সাথে যায়। তারা একটি নদীর কাছে পৌঁছে যায় এবং এই নদীতে কুমির থাকে, কিন্তু ম্যারি এইখানে একটি ছোট রাফট তৈরি করে রেখেছিল। এর মানে ম্যারি এই পাহাড়ে আগেও যাওয়া আসা করেছে। আর তারপর সে তার মেয়ে আর এলিজাবেথকে আগে নদী পার করিয়ে দেয় এবং তারপর সে পার হয়। আর তারপর সে পাদ্রীকে বলে যে চলে আসতে, কিন্তু পাদ্রী বলে যে না, আমি আসবো না, আমি তাদেরকে আটকানোর চেষ্টা করব। আর এই কথা বলতে না বলতে কর্নার তার সামনে হাজির হয়ে যায়। আর কর্নার পাদ্রীকে জিজ্ঞেস করে যে তারা কোথায় আছে, আমাকে বলো। কিন্তু পাদ্রী তাদেরকে কিছুই বলে না। আর ম্যারি এই সব দূর থেকে দূরবীনের মাধ্যমে দেখছিল। সেখানে দেখা যায় কর্নার সেই পাদ্রীকে গুলি মেরে ফেলে। আর তারপর তারা ম্যারিকেও দেখতে পায় এবং তারা ফায়ারিং শুরু করে, কিন্তু ম্যারি তার মেয়ে ও এলিজাবেথকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর তারা যখন ম্যারির পিছু করার চেষ্টা করে তখন তারা নদীতে নামে এবং সেই কুমিরগুলো তাদের ওপর আক্রমণ করে দেয়। সেখানে সে ডাকাত দলদের অনেক মানুষ মারা যায়, কিন্তু কর্নার সে হার মানে না। সে যে কোনোভাবে নদী পার হয়ে ম্যারির পিছু করার চেষ্টা করে। আর এক জায়গায় তারা মুখোমুখি হয়ে যায় এবং একে অপরকে ফায়ারিং করা শুরু করে। তো ম্যারি অনেক সাহসী ছিল, সে এমনভাবে তাদেরকে মারছিল যে সে আগে ওই কাজটি করেছে এবং তারপর সে একে একে কর্নারের অনেক মানুষকে মেরে ফেলে। আর এই সব দেখে কর্নারেরও রাগ উঠে যায় এবং সে ম্যারির সাথে সরাসরি কথা বলে। সে ম্যারিকে বলে যে তোমার কাছে আমার সোনা আছে, তুমি যদি আমাকে আমার সোনাগুলো দিয়ে দাও তাহলে আমি চুপচাপ এখান থেকে চলে যাব, কিন্তু তুমি যদি আমার সোনাগুলো না দাও তাহলে আমি এই পুরো গ্রামের মানুষকে মেরে ফেলবো, এমনকি তোমার মেয়েকেও মেরে ফেলবো। তুমি কি চাও যে তোমার কারণে অনেক নির্দোষ মানুষও মারা যাক? আর তোমার স্বামী বর্ডেন, তাকেও আমি জ্যান্ত রেখেছি। তুমি যদি তোমার স্বামীকে জ্যান্ত দেখতে চাও তাহলে সোনাগুলো নিয়ে তোমার বাড়িতে চলে আসো, আর আমি ওইখানে তোমার জন্য অপেক্ষা করব। আর এরপর কর্নার তার লোককে নিয়ে পেছনের দিকে চলে যায়। ম্যারি তার মেয়ে ও এলিজাবেথকে একটি সুড়ঙ্গের ভেতরে নিয়ে আনে আর সে তাদেরকে বলে যে কিছু সময়ের জন্য আমরা এই জায়গাতে সুরক্ষিত থাকব। আর এই কথা বলার পর ম্যারি মাটি খোঁড়া শুরু করে
এলিজাবেথ তাকে জিজ্ঞেস করে যে আসলে তুমি কে, আর তুমি কিভাবে এতগুলো মানুষকে মেরে ফেললে, আর সেই ব্যক্তিটাই আসলে কে যে তোমার সাথে এইভাবে কথা বলছিল। আর তখন ম্যারি তাকে বলে যে তার নাম হচ্ছে কনার। তোমার ভাইয়ের সাথে বিয়ে হওয়ার আগে আমি তার গোলাম ছিলাম। ওই সময় আমার কাছে দুইটাই অপশন ছিল, হয় আমি তার গোলামি করব, আর না হলে নিজেকে মেরে ফেলবো। আর তারপর আমি তার সাথে থাকা শুরু করলাম, এবং কিভাবে এরকম করে ফাইট করতে হয় তাও আমি ওর কাছ থেকেই শিখেছি। তার কাছে অনেকগুলো সোনা আছে, এবং একদিন আমি সেই সব সোনাগুলো নিয়ে পালিয়ে এসেছি, আর আমি এই সোনাগুলোকে এইখানেই লুকিয়ে রেখেছি। আর এতে বোঝা যায় যে কেন কনার ম্যারির পিছু ধরে আছে। এই কথা বলার পর ম্যারি তাদেরকে বলে যে তোমরা এইখানেই থাকবা, আর তারপর সে অনেকগুলো ট্র্যাপ তাদের চারিপাশে বসিয়ে দেয়। সে বলে যে সকাল পর্যন্ত তারা এইখানে পৌঁছে যাবে, আর যদি সিচুয়েশন অনেক খারাপ হয়ে যায় তাহলে পিছনে একটি বোট আছে, তুমি ও আমার মেয়েকে নিয়ে সেই বোট নিয়ে পালিয়ে যাবে। আমি তোমাদের পিছু করতে করতে চলে আসব। এদিকে আমরা বর্ডেনকে দেখি যে কনার নামের একজন লোককে ধরে রেখেছে। কনার তাকে বলে যে আমার পুরোই বিশ্বাস আছে, সে তোমাকে বাঁচানোর জন্য অবশ্যই আসবে। এরপর সে বর্ডেনকে ঘরের বাইরে বেঁধে ফেলে। আর এরপর আমরা ম্যারিকে দেখি যে কুয়োর ভেতর থেকে বেরিয়ে আসে, এবং একে একে সব ডাকাত দলের মেম্বারকে মারতে থাকে। সে এত চুপচাপভাবে তাদেরকে খুন করে ফেলছিল যে তারা একটুও বুঝতে পারছিল না। সে এক এক করে টার্গেট করছে এবং তাদেরকে মেরে ফেলছে। মরার সময় একজনেরও মুখের আওয়াজ বের হচ্ছিল না। আর এইভাবে সে ডাকাত দলের অনেক মানুষকে মেরে ফেলে। কিন্তু তার এই প্ল্যান বেশিক্ষণ টিকে থাকলো না। কনার কিছুক্ষণ পরেই বুঝতে পারে যে তার সৈন্য সংখ্যা কমে এসেছে। এর মানে সে চলে এসেছে, সবাই সতর্ক হয়ে যাও। এরপর ম্যারি অনেক ডাকাত দলের সদস্যকে মেরে ফেলে, এবং সে লুকিয়ে লুকিয়ে তার বাড়িতে চলে আসে। কেউ তার আসার বিষয়টা জানতে পারে না। সে চুপ করে ওয়ার্ডেনের কাছে চলে আসে। সে এখানে এসে ওয়ার্ডেনকে খোলার চেষ্টা করে, কিন্তু সে পারছিল না, কারণ তার পুরো শরীরে অনেকগুলো তালা লাগা ছিল। হুট করে ম্যারি বুঝতে পারে যে কিছু মানুষ তাদের কাছে আসছে, এবং ম্যারি সেখান থেকে লুকিয়ে পড়ে, এবং ওয়ার্ডেন এমন ভান করছিল যে কেউই এখানে আসেনি। কিন্তু কনার বুঝতে পারে যে ম্যারি এখানে তাকে বাঁচানোর জন্য এসেছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে সে তাকে বাঁচাতে পারেনি। আর ম্যারি এখানে লুকিয়ে লুকিয়ে অনেকগুলো ট্র্যাপস বিছিয়ে দেয়, আর কুয়োর পাশে সে দাঁড়িয়ে যায়। আর ততক্ষণে কনারের সবগুলো লোক তাকে ঘিরে ফেলে। ম্যারির হাতে অনেকগুলো বমের ট্রিগার রয়েছে, এবং কনার তার সামনে চলে আসে। কনার তাকে বলে যে তুমি আমার সোনাগুলো আমাকে দাও, নাহলে তোমার হাজবেন্ড এখানেই মারা যাবে। এরপর ম্যারি কুয়োর ভিতর থেকে সে সোনার বাক্সটি বের করে আনে, এবং সে বলে যে তুমি প্রমিস করেছো, তাই তুমি আমার হাজবেন্ডকে এখন ফিরিয়ে দাও। আর এরপর কনার তার হাজবেন্ড ওয়ার্ডেনকে ছেড়ে দেয়। এর মানে সে তার হাজবেন্ডকে নিয়ে এখান থেকে চলে যেতে পারবে। কিন্তু কনার বলে যে আমি এখনো তোমাকে ক্ষমা করিনি। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, তুমি আমার পিঠে ছুরি মেরেছো, তুমি আমার সোনাগুলো নিয়েও পালিয়েছো। তুমি আসলে এটা কেন করেছো? তুমি আমাদের সাথে থেকে রানীর মতো জীবন কাটাতে পারতে, তাই আমি তোমাকে এখন মেরে ফেলবো। এরপর কনার ওয়ার্ডেনের ওপর হামলা করে দেয়, আর এখানে গোলাগুলিও শুরু হয়ে যায়। আর আমরা জানি যে কনার অনেক শক্তিশালী, তাই সে ওয়ার্ডেনকে ওইখানেই মেরে ফেলে। আর এটা দেখে ম্যারিও অনেক রেগে যায়। সে সবগুলো ট্রিগারের দড়ি একসাথে টেনে ধরে, আর যার কারণে সেখানে একটি বড় বিস্ফোরণ ঘটে। আর ব্লাস্টের সময় ম্যারি কুয়োর ভিতরে লুকিয়ে গেছিল, কারণ কুয়োর ভিতরে সুড়ঙ্গ আছে। কিন্তু ম্যারি সেই ব্লাস্টের কারণে অনেক আঘাত পায়। সে এলিজাবেথ ও তার মেয়েকে বলে যে তারা অনেক তাড়াতাড়ি এখানে চলে আসবে। এলিজাবেথ তাকে সাহায্য করতে চায়। এলিজাবেথ তাকে বলে যে বলেন আমি আপনার জন্য কি করতে পারি। এর সাথে এলিজাবেথ ম্যারিকে এটাও জিজ্ঞেস করে যে আসলে তুমি কে, তুমি সত্যি করে বলো, আমাকেও তো জানতে হবে যে আপনি কে। এবং ম্যারি তাকে বলে যে আমি আসলে সামুদ্রিক ডাকাত দলের একটি মেম্বার ছিলাম। ওরা যেটা আমার বিষয়ে বলছে সেটা পুরোপুরি সত্যি। ওপরে আমরা কনারকে দেখতে পাই। কনারের সাথে তাকে বলে তোমার জন্য আমার অনেক সঙ্গী মারা গেছে, এবং আমার ছেলেও মারা গেছে, আর তো আর সোনাগুলো টুকরোতে ভাগ হয়ে গেছে। তুমি তো আসলে প্রতিশোধের আগুনে পড়ে আছো। আর এরপর কনার সেই লোককে গুলি মেরে দেয়, আর সেই লোকের সঙ্গীদেরকে বলে যে এখানে সোনার থেকেও দামি কিছু আছে। ওই মেয়ের ওপর অনেক দামি কিছু পুরস্কার দেওয়া আছে, যেটাকে ইংরেজ সরকাররা দিয়েছে, এবং ওই মেয়েকে যদি ধরা যায় তাহলে তোমার যে শাস্তি থাকুক সব শাস্তি মাফ হয়ে যাবে, এবং তোমরা চাইলে একটি আদর্শ জীবন কাটাতে পারবে কোনো রকম সমস্যা ছাড়া। এই কথা শুনে ডাকাত দলরা রাজি হয়ে যায়, এবং এরপর তারা সবাই কুয়ার ভেতরে চলে যায়। ম্যারি যাওয়ার আগে আইজ্যাক ও এলিজাবেথকে বলে যে তোমরা এই সুড়ঙ্গ থেকে চলে যাও,
যদি আমার আসতে দেরি হয় তাহলে আমাকে রেখে তোমরা চলে যেও। তখন তারা ওই সুড়ঙ্গ দিয়ে বাইরে যেতে যায়। ঠিক তখনই ডাকাত দলরা চলে আসে ভেতরে। সেখানে কর্নেলও ছিল। ম্যারি এক জায়গায় লুকিয়েছিল এবং সে অনেকগুলো বন্দুককে একসাথে লোড করে রেখেছিল। আর যখনই কর্নেল ও তার সঙ্গীরা ভেতরে আসে ঠিক তখনই ম্যারি একদমে ফায়ারিং করা শুরু করে দেয়। সেই সৈন্যগুলো তো বুঝতে পারছিল না যে আসলে গুলি কোন দিক দিয়ে চলছিল, কিন্তু কর্নেল অনেক চালাক ছিল। সে দেখে নেয় যে ম্যারি ওপর থেকে ফায়ারিং করছে এবং সেও তাকে ফায়ারিং করা শুরু করে। অন্যদিকে এলিজাবেথ যখন সেইখান থেকে বের হচ্ছিল ঠিক তখনই একটি বুড়ো ডাকাত তাদের উপর আক্রমণ করা শুরু করে। সে এলিজাবেথকে ধরে নেয়, কিন্তু আইজা কোনো রকমে বেঁচে যায়। তারা আগে থেকে এই জায়গাতে ট্র্যাপ বেঁধে রেখেছিল। এলিজাবেথ একটি রশি ধরে টান মারে এবং যার কারণে সেই লোকটির পেটের ভেতর একটি তীর এসে লাগে, যার কারণে সে বয়স্ক ডাকাতটা ওইখানেই মারা যায়। আর এলিজাবেথ এই লোকটার গলার কাছ থেকে তার বয়ফ্রেন্ডের নেকলেসটা নিয়ে নেয়। এতে বোঝা যায় যে তার বয়ফ্রেন্ডকে এই বুড়ো লোকটিই মেরেছিল। ম্যারি সুড়ঙ্গের মশালগুলো নিভিয়ে দেয় এবং এই অন্ধকারে সে অনেকগুলো ডাকাত সৈন্যদেরকে মেরে ফেলে। এর মানে প্রায় অলমোস্ট সব ডাকাতই মরে গেছে। অনার এই সব লক্ষ্য করে এবং সে বুঝতে পারে যে সে তার পুরনো টেকনিকের মাধ্যমে আমাদেরকে ধরাশয় করার চেষ্টা করছে এবং সেও বুঝে যায় যে তার প্রায় সব সৈন্যরাই মারা গেছে। সে ম্যারিকে বলে যে কেননা আমরা বাইরে লড়াই করি, সমুদ্রের তীরে। আর এরপর কনার বাইরে চলে যায় এবং সে অনেক বড় একটি আগুন জ্বালায়। এই আগুনের মানে হচ্ছে যে এই দ্বীপে কোনো বড় ধরনের বিপদ হয়েছে এবং এই আগুন দেখে যে কোনো সময় ইংরেজি সৈন্যরা চলে আসবে। এরপর এতে দুইজনের ভেতরের ফাইট শুরু হয়ে যায়। প্রথমে তো এরা দুজন একে অপরের সাথে তলোয়ারে দিয়েই মারামারি করছিল। এখানে কনার অনেক স্কিল্ড, কিন্তু ম্যারিও কম না। আসলে কনারই ম্যারিকে সবকিছু শিখিয়েছিল। এদের দুইজনের ফাইট চলতে থাকছে এবং এরা একে অপরকে আঘাত করতেই থাকছে, কিন্তু কনার ম্যারিকে আগুনের দিকে ধাক্কা দিয়ে দেয়। এরপর ম্যারি সে আগুন থেকে একটি জ্বলন্ত কাঠ নেয় এবং সে কাঠের মাধ্যমেই ফাইটিং চলছিল। একটা সময় ম্যারি হেরে যায় এবং কনার তার গলার দিকে তলোয়ার নিয়ে যায় এবং সে বলে যে তুমি এখন হেরে গেছো। কিন্তু ঠিক তখনই এলিজাবেথ তার পিছন থেকে 2-3টা ফায়ারিং করে, কিন্তু একটাও গুলি তার বডিতে লাগে না, যার ফলে কনার ডিস্ট্র্যাক্ট হয়ে যায় এবং পিছন থেকে ম্যারি আবার তার সাথে ফাইট করা শুরু করে। এবং এরপর ম্যারি হার মানে না, সে তার পেটের ভেতরে তলোয়ার ঢুকিয়ে দিতে সক্ষম হয়, যার কারণে কনার সেইখানেই মারা যায়। কিন্তু সে নিজেও অনেক আহত থাকায় নিজের পায়ে দাঁড়াতেও পারছিল না, কিন্তু এলিজাবেথ তাকে সামলিয়ে নেয় এবং সে তাকে বলে যে তুমি আমার বড় বোনের মতো, আমি তোমাকে কিছুই হতে দেব না। এবং সে বলে যে চলো এখান থেকে আমরা চলে যাই। তখন ম্যারি তাকে বলে যে আমার আসল নাম ম্যারি না, আমার আসল নাম ম্যারিয়ান। আমাদের মনে হয় যে ইংরেজদের ভয়ের কারণে সে নিজের নামটি গোপন রেখেছিল, কারণ তার উপরে ইংরেজ সরকার অনেক বড় মাপের পুরস্কার রেখেছিল। একটি নৌকার ভেতর আইজ্যাক বসেছিল এবং আমরা সেখানে দেখতে পাই যে সেই নৌকায় অনেকগুলো সোনা রয়েছে। এর মানে ম্যারি সবগুলো স্বর্ণের বিস্কিট সেখানে দেয়নি। আর এদিকে আমরা দেখতে পাই ইংরেজ সরকারদের জাহাজগুলো সেই দ্বীপের দিকে এগিয়ে আসছে, কারণ সেই আগুনের ধোঁয়া দেখে তারা ভাবছে ওই আইল্যান্ডে কোনো সমস্যা হয়েছে। কিন্তু যতক্ষণে ইংরেজ সরকাররা আসবে ততক্ষণে ম্যারিরা এখান থেকে চলে যাবে। আর এটার সাথে এই মুভিটা এইখানেই শেষ হয়। ওভারঅল দেখতে গেলে এই মুভিটা ভালো আছে, কিন্তু এই মুভির স্টোরিটা অনেক ক্লিন রাখা হয়েছে। এই মুভির স্টোরিটা আপনাদেরকে কেমন লেগেছে এটা আমাদেরকে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য ভিডিও এই পর্যন্তই। ততক্ষণ আল্লাহ হাফেজ।